মৃত্যুপুরীর রহস্য। ভয় মানে ভূতের ভয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মৃত্যুপুরী রহস্য। ভয় মানেই ভূতের ভয়। সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্যুপুরী রহস্যের আজকের ঘটনায়। আমি অরিন্দম আবারও চলে এসেছি নতুন একটি ঘটনা নিয়ে। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে যে ঘটনাটি আছে, ঘটনাটি আপনাদের খুবই ভয় পাবে। নতুনরা প্লিজ সাবস্ক্রাইব করবেন। প্রত্যেক বৃহস্পতি ও রবিবার আমরা চলে আসি নতুন নতুন গল্প উপহার দিতে। আমাদের ঘটনা পাঠানোর জন্য মেল করুন মৃত্যুপুরী রহস্য @gmail.com অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9810469466 বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের ঘটনায়। যেমনভাবে লেখা আছে তেমনভাবেই পড়ে শোনাচ্ছি। আজকে যে ঘটনাটি সকলের সঙ্গে শেয়ার করতে এসেছি তা আমার নিজের জীবনের সঙ্গে জড়িত কোনো ঘটনা নয়। এই ঘটনাটি ঘটেছিল আমার বন্ধুর বাড়ির বাগানের মালির জীবনে। তবে এই ঘটনাটা ভীষণ রকম অদ্ভুত একটি ঘটনা। তখন আমরা বোধহয় ক্লাস 12-এর পরীক্ষা দিচ্ছি। এইচএসের পর অনেকটা সময় ফ্রি টাইম। শ্রীরূপা বলে আমার একজন স্কুলের বন্ধু ছিল। ওর বাড়িতেই বিকেলবেলায় আমি, সুম্পি, দুতি সকলে মিলে তখন আড্ডা দিতে যেতাম। ওদের বাগানের মালি কাকা একটু বয়স্ক মতন, আমাদের নিজের মেয়ের মতোই ভালোবাসত। শ্রীরূপা কখনো কখনো কাকাকে দিয়ে আমাদের জন্য খাবার কিনতে পাঠাতো। এমনও হয়েছে কাকা নিজের বাড়ি থেকে আচার, গুজিয়া, এটা ওটা সেটা নানান রকম জিনিস আমাদের জন্য নিয়ে আসতো। এর মাঝে একদিন দুতির খুব জ্বর হলো, তো কিছুদিনের জন্য আমাদের শ্রীরূপাদের বাড়িতে যাওয়া বন্ধ হয়ে গেল। কারণ টিমের একজন কারো যদি শরীর খারাপ করে, বাকিদের কারোরই ইচ্ছা থাকে না আনন্দ করতে। দিন 15 পর শ্রীরূপা একদিন ফোন করে আমাকে বলল, জানিস তো আমাদের মালি কাকার একমাত্র ছেলে গোপাল মারা গেছে কয়েকদিন আগে। কাকা তো তারপর থেকেই আসেনি আমাদের বাড়িতে। আমি খবরটা পেয়ে আকাশ থেকে পড়লাম। বললাম, কাকার ছেলেরা তো আমাদের থেকে একটু বয়সে বড় হবে, তাই না? শ্রীরূপা প্রত্যুত্তরে বলে, রে, গোপালদা আমাদের থেকে বয়সে একটু বড়, আমাদের বাড়িতেও এসেছে কয়েকবার। সপ্তাহ 3 পরে আমরা একদিন আবার শ্রীরূপাদের বাড়িতে গেলাম বিকেলের দিকে। ঘরে বসে আড্ডা দিতে দিতে দেখলাম মালি কাকা কাজে এসেছে, কিন্তু সেদিন আর সে আমাদের ঘরের দিকে এলো না। দূর থেকে দেখলাম মালি কাকার মুখটা বেশ থমথমে, যেন একরাশ অন্ধকার নেমে এসেছে মুখটায়। অন্য দিনের মতন সেদিন আর কথা বলল না আমাদের সাথে। দিন 2 পর আমরা আবার যাই শ্রীরূপাদের বাড়িতে। সেদিন দেখলাম মালি কাকা চুপচাপ বসে আছে আকাশের দিকে তাকিয়ে। আমরা সেদিন নিজেরাই গেলাম কাকার সঙ্গে কথা বলার জন্য। এ কথা সে কথা নানান রকম কথার মাঝখানে সুম্পি হঠাৎ করে জিজ্ঞাসা করলো, কাকা, তোমার ছেলে গোপালদা কিভাবে মারা গেল? দুটি চোখ বড় বড় করে সুম্পির দিকে তাকায়। সুম্পিও একটু জিভ কাটলো গোপালদার কথা তোলায়। মালি কাকা মৌনতা ভেঙে বলা শুরু করলো, গোপাল আমার একমাত্র ছেলে। ও ছোট থেকেই ভীষণ ডানপিটে ছিল। আমার আর ওর মায়ের কোনো কথাই শোনে না। ওর এক বন্ধু ছিল রতন, যে কিনা আমাদের পাড়ারই ছেলে, শহরে এক হাসপাতালে কাজ করে। বিশেষত ও মর্গে ডিউটি করে। রতনের কথা শুনে গোপালের মাথায় খেয়াল চাপলো ও একদিন মর্গে যাবে। রতন নাকি মর্গে নানান রকম ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে বারবার। ব্যাস, আর কে পায়। গোপাল ঠিক করে রতনের সঙ্গে এক রাত যাবে। রতন ওকে জানায় যে ওর হাসপাতালে চেনা জানা রয়েছে অনেক, তো ঠিক ম্যানেজ করে ফেলবে পুরো ব্যাপারটা। যেমন কথা তেমন কাজ। আমাদের কিছু না জানিয়ে গোপাল রওনা দিল রতনের সাথে। আমরা জানতাম গোপাল রতনের বাড়িতে থাকতে গেছে। এমনটা প্রায়শই হতো, তাই কোনো রকম সন্দেহ করিনি। সে রাতে রতনের সঙ্গে গোপালও মর্গে যায়। ওরা দুজনেই ভেতরেই ছিল। প্রথমে গোপাল লাশগুলো অবাক চোখে দেখছিল। কখনো লাশের মুখ থেকে চাদর সরিয়ে, আবার কখনো গায়ে একটু ঠেলা দিয়ে দেখছিল। আসলে ও লাশ তো কখনো দেখেনি, তাই একটু থামে মালি কাকা। তার চোখ দুটো ছলছল করে উঠল।
তারপর আবার বলতে শুরু করলো, তোমরা আজকালকার মেয়ে দিদিমণিরা, জানি না তোমরা বিশ্বাস করবে কিনা আমার কথা, কিন্তু গোপাল নাকি প্রথমে লাশগুলো নিয়ে খুব হাসাহাসি করছিল। রতনকে বারবার বারণ করেছিল। রতনকে ভয়ে ভয়ে বলে, দেখ ভাই, তুই দেখছিস, দেখ, এরকম করিস না, এরা কে কখন উঠে বসে তার ঠিক ঠিকানা নেই। গোপাল আবার খিলখিল করে হেসে উঠল। যাই হোক, রাত একটু বাড়ার সঙ্গে সঙ্গে রতনের চোখে ঘুম নেমে এলো। গোপাল তখনও জেগে ও পাশেই একটা চেয়ারে বসেছিল। রতনকে বলল, ভোর হলেই বের হয়ে যাবি, কারণ হাসপাতালের কোনো স্টাফ যদি গোপালকে দেখে ফেলে তাহলে রতনের চাকরি চলে যাবে। এর পরের ঘটনাগুলি রতনের বয়ান অনুযায়ী বলছি। রতনের ঘুম ভেঙে যায় গোপালের চিৎকারে। বাবা গো, মা গো বলে গোপাল তখন চিৎকার করছে। রতন ঘুম ভেঙে দেখে গতকাল রাতে মর্গে আসা একটা লাশ উঠে বসেছে, আর সেই লাশ গোপালের ডান হাতটা কামড়ে কামড়ে চেবাচ্ছে। হকচকিয়ে উঠে রতন নিজের চোখ ডলে দুবার। ও একটু দূরেই বসেছিল গোপালের। এই দৃশ্য দেখে রতন নিজেও ভয় পেয়ে যায়। ও ছুটে যায় গোপালের কাছে। গোপালের কাছে গিয়ে দেখে লাশটা আগের মতোই নিজের জায়গায় শুয়ে আছে, আর গোপাল ঘুমাচ্ছে অঘরে। রতন কিছুতেই মানতে পারছিল না যে এমন কোনো ঘটনা ঘটেনি। ভীষণ ভয় পেয়ে সজোরে ধাক্কা দেয় গোপালকে। গোপাল হকচকিয়ে উঠে রতনকে বলে, কিরে, ডাকছিস কেন? কোনো ডাক্তার এসেছে নাকি? রতন বলে, না, তুই 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 ঠিক আছিস তো ভাই? গোপাল নিজের জামার কলারটা একটু নাড়িয়ে বলে, হ্যাঁ ভাই, একদম ঠিক আছি। কেন, কি আর হবে আমার? রতনকে বলে, তবে আমি যে দেখলাম লাশটা তোর হাত চিবিয়ে। রতনের মুখের কথা শুনে হা হা করে হেসে উঠল গোপাল। যেন কিছুই হয়নি, যেন পাগলের প্রলাপ ভুগছে রতন। আর কোনো কথা বাড়ালো না রতন। গোপালও চুপ করে যায়। এরপর পরদিন খুব ভোরবেলায় গোপালকে মর্গ থেকে বার করে দেয় রতন। গোপাল বাড়িতে ফিরে আসে কিছুক্ষণের মধ্যেই। আমাদের কারোর সঙ্গে কোনো কথা বলল না, চুপচাপ নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। দুপুরবেলা গোপালের মা ওকে খাবারের জন্য ডাকতে যায়, কিন্তু ও ঘরের দরজা খুলল না। আমি তখন কাজে এসেছিলাম দিদিমণি। সন্ধ্যার পর বাড়িতে ফিরে গিয়ে দেখি গোপাল সারাদিন কারোর সঙ্গে কোনো কথা বলেনি, কিছু খায়ও নি। কিছুদিন পর রতন আমাদের বাড়িতে আসলো। সেদিন ওর ছুটি ছিল। আমি রতনকে জিজ্ঞাসা করি গোপালের কিছু হয়েছে কিনা, কাল রাতে ওরা কোথায় গিয়েছিল। রতন তখনও আমাকে কিছু বলেনি। ও গেল গোপালের ঘরে ওর সঙ্গে কথা বলার জন্য। কিছুক্ষণ পর শুনি ঘর থেকে রতনের আত্মচিৎকার। গিয়ে যে দৃশ্য দেখলাম তাতে সারা শরীর কেঁপে উঠল। গোপাল রতনের ডান হাতের কবজিটা কামড়ে ধরেছে। আমি আর গোপালের মা অনেক চেষ্টা করেও ছাড়াতে পারলাম না। কোনো মানুষের শরীরে যে এত শক্তি হয় তা আমার জানা ছিল না। কিছুক্ষণ পর গোপাল এমনিতেই রতনকে ছেড়ে দেয়। আমরা তিনজনেই ঘর থেকে বেরিয়ে আসি দৌড়ে। গোপালকে সেই ঘরে আটকে রেখে দিয়েছিলাম। সেদিন আর কেউ কোনো কথা বাড়ালাম না। রতন থমথমে মুখ নিয়ে ওর বাড়ি চলে গেল। সারাটা রাত গোপাল ওর ঘরের দরজায় কিল ঘুষি লাথি মেরে চলল, আর অদ্ভুত রকম সুরে খুব কাঁদছিল। আমার কেন জানি না সন্দেহ হলো। পরের দিন সকাল সকাল রতনের বাড়িতে গেলাম। ওকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে গোপালের সাথে। প্রথমে রতন স্বীকার করতে চাইছিল না, চাপাচাপি করতে শেষে বাধ্য হয়ে ওদের মর্গে যাওয়ার প্ল্যান থেকে শুরু করে পুরো ঘটনাটা আমাকে খুলে বলল। প্রথমে আমি রতনের ওপর খুব রেগে যাই। তারপরও কেঁদে বলে, কাকু, আমি গোপালকে অনেকবার বারণ করেছিলাম, তোর অভ্যেস নেই, যাস না। তারপর ওখানে গিয়েও ও মরা নিয়ে হাসাহাসি করছিল, খারাপ খারাপ কথা বলছিল। আমি বেশিরভাগ সময়ই ওখানে থাকি, অনেক কিছুই দেখি, তাই আমি জানি এগুলো মিথ্যা নয়। আর এসব নিয়ে এরকম মজা ইয়ার্কি করা ঠিক না। কিন্তু তোমরা তো জানো গোপাল কারো কথা শুনে না।
আমি যখন ঘুমিয়ে পড়েছিলাম আমি জানি না গোপাল তখন ঠিক কি করেছিল। বিশ্বাস করো, খুব অবিশ্বাস্য হলেও ঘটনাটা সত্যি। লাশটা সত্যি গোপালের হাত কামড়ে ধরেছিল। আমি নিজের চোখে দেখেছি। এমনকি গোপাল যতই অস্বীকার করুক না কেন, আমি ওর হাতে গভীর ক্ষতও দেখেছিলাম। জানি না কেন ও আমায় কিছুই স্বীকার করলো না। হয়তোবা কেউ ওকে আটকে ছিল সত্যিটা বলতে। সবকিছু শুনে আমি রতনকে নিয়ে তাড়াহুড়ো করে আমাদের এলাকায় একজন গুণিনের কাছে গেলাম। তিনি সেদিন বাড়িতে এসে গোপালকে ঝাড়ফুঁক করে দিয়ে যান। কিন্তু দুঃখের বিষয় পরের দিনই গভীর রাতে গোপাল সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আমাদের সকলকে ছেড়ে চলে যায় আমার একমাত্র ছেলে গোপাল। গুণিনকে যে তাবিজটা দিয়েছিল, ওর মৃত্যুর পর আমরা দেখি সেই তাবিজটা গোপালের হাত থেকে খুলে মাটিতে পড়ে আছে। অনেক চেষ্টা করেও রক্ষা করতে পারলাম না গোপালকে। কদিন আগেই রতনের কাছ থেকে জানতে পারি যে ছেলেটার লাশ গোপালের হাত কামড়ে ধরেছিল, সেও নাকি প্রেমে প্রত্যাখ্যান হয়ে প্রবল মানসিক চাপে সুইসাইড করেছিল। এই বলে মালি কাকা থেমে যায়। এই ঘটনার সত্যতা কতটুকু জানি না, তবে এই ঘটনা বলার সময় মালি কাকার চোখের যে জল আর এক বিষাদগ্রস্ত পিতার যে হৃদয় বিদারক নিস্তব্ধ আর্তনাদ শুনেছিলাম, সেই কথা কোনোদিনও ভুলতে পারবো না। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। ঘটনাটি যদি আপনাদের ভালো লাগে তবে বন্ধু বান্ধব পরিবার পরিজনের সাথে শেয়ার করে দিন। আজকের মতো তোমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আবারও দেখা হবে আগামী দিন। মৃত্যুপুরীর রহস্য ভয় মানে